আজকে হইতেছে ২৭শে জুলাই ২০২৪। তো বাংলাদেশের যে অবস্থা, এতে তো আসলে বই পড়ার, বই নিয়ে কথা বলার মতো কোনো উপায় নেই। কিন্তু গত ১ সপ্তাহ ধরে, আসলে ১ সপ্তাহের বেশি সময় ধরে আসলে কারফিউ চলতেছে। তো যার ফলে বাসায় বইসা থাকা ছাড়া তো আর তেমন কিছু করার নাই। বা একটু আ কি বলবো যে, ধরেন টেন্স থাকা, খেয়াল করা, দেখা এগুলি ছাড়া তো গত সপ্তাহে যখন আসলে কারফিউ প্রথম ডিক্লেয়ার করা হয়েছিল, তখন তো ইন্টারনেট ছিল না। তো তখন আসলে খোঁজ খবরও পাওয়া যাইতেছিল না যে আসলে কি ঘটতেছে দেশের মধ্যে। মানে এই যে একটা ম্যাসাকার ঘটে গেছে, অন্তত সরকারি হিসাবেই হইতেছে যে, সরকারি বলতে মিডিয়ার হিসাবেই হইতেছে যে ২০০-র উপরে লোক খুন করা হয়েছে। পুলিশ, বিজেপি সরাসরি গুলি করছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, গ্রেনেড মারা হয়েছে, এবং আর্মিরও ইনভলভমেন্টের ফুটেজ পাওয়া গেছে। তো এসব পরিস্থিতি দেখার পরে তো আর আসলে কথা বলার মতো কোনো উপায় নেই। কিন্তু গত সপ্তাহে যখন ইনফরমেশন ব্ল্যাকআউট চলতেছিল, তখন আসলে বইসা কি করা যায় ভাবতেছিলাম। তখন এই বইটা পড়া হচ্ছিল আর কি, 1984, জর্জ অরওয়েলের। তো এটা তো অনেক পুরনো বই। এই বইটা তো আমিও কিনছি অনেক আগে। বইটা লেখা হয়েছিল প্রথম ছাপা হয়েছিল ১৯৪৯ সালে। তো তারপর থেকে তো প্রায় ৮০ বছরের মতো পার হয়ে যাচ্ছে আর কি। আইকনিক বই, ক্লাসিক বই তো অবশ্যই, আইকনিকও বই। অনেকে এইটার রেফারেন্স এখনো টানা হয় একটা টোটালিটেরিয়ান রিজিমের উদাহরণ হিসাবে। তো বইটার যে এডিশনটা আমি কিনছিলাম, এটা হচ্ছে ২০১১ সালে ছাপানো। তো তারপরে কেনার পরে যেটা হয়েছে যে আসলে দু এক পাতা পড়ছিলাম। তো আমিও কিনছি প্রায়, তো ২০১১ সালে হইলে এটা ১৪-১৫ সালের দিকে কিনছিলাম মেবি। তারপরে আসলে বইটা আর পড়া হয় নাই। দু এক পাতা পড়ার পরে মনে হয়েছে যে আসলে এই জিনিসগুলি তো জানি, মানে কিভাবে ফাংশন করে একটা টোটালিটেরিয়ান রিজিম। তো কিছু জিনিস আছে যে আমরা আমাদের অভিজ্ঞতার ভিতর দিয়েই জানি, সবকিছু পড়া লাগে না। যেমন ধরেন কাফকার কিছু জিনিস আমি পড়ছি, পড়ার পরে তারপর তার যে অন্য গ্রেট ওয়ার্কগুলো সবগুলো তো আর পড়ি নাই। কলেজ জিব্রানের কথা বলতে গেলেও এরকম। তো জর্জ অরওয়েলেরও অন্য জিনিসগুলি পড়া হয়েছে, তো এইটা আসলে আর পড়া হয় নাই। তো কিন্তু আমি পড়তে গিয়ে দেখলাম যে আসলে না পড়াটা আসলে ভুলই ছিল। মানে ধরেন এটা একটা হচ্ছে যে আপনার জিনিসটাকে জানা, আরেকটা হচ্ছে জিনিসটার ভিতর দিয়ে যাওয়া আর কি। তো দুইটা আসলে দুই ধরনের ঘটনাই। মানে একটা রিডিং এক্সপিরিয়েন্সটাও অন্যরকমের একটা ব্যাপার। আমার কাছে এটা মনে হয়েছে যে একটা জিনিস যে আসলে ক্লাসিক হয়ে ওঠে, বা এটা আসলে কতটুকু মানে কি বলবো যে ভ্যালু অ্যাড করে ইন আওয়ার লিটারেচার, এইটার জন্য আসলে ওই যে লোকজন কথা বলে যে ৫০ বছর একটু দেখতে হবে, ৫০ বছর পরে আমার লেখা লোকজন পছন্দ করবে। তো ব্যাপারটা আসলে যতটা না হইতেছে পছন্দ করার বা ভবিষ্যৎবাণী করার, তার চাইতে বড় হইতেছে যে ধরেন ২টা জেনারেশন পার হইলে তারপরে গিয়ে বোঝা যায়। মানে একটা জেনারেশন তো আসলে অ্যাক্টিভ থাকে ওই ২০-২৫ বছর পর্যন্ত সময় আর কি। তো ৫০ বছর পার হওয়া মানে হইতেছে যে তারপর থেকে লোকজন আর আসলে এখানে পার্সোনাল মিথ বা পার্সোনাল মেমোরির অংশ হিসাবে না, বরং এর একটা অন্যরকম আরও কোনো ভ্যালু আছে বলে সেটার সাথে অ্যাটাচড হইতে পারে আর কি। জেনারেশন বাই জেনারেশন জিনিসটা ছড়াইতে পারে। তো সেই ক্ষেত্রে জর্জ অরওয়েলের তো আসলে বহুত সময়, 1984-এর তো বহুত সময় পার হইছে আর কি। তো এটা বেশ ইন্টারেস্টিং যে উনি আমার ধারণা এটা হয়তো ১৯৪৪-৪৫-এর দিকে উনি লিখতেছিলেন। তো ৪০ বছর প্রজেক্ট করে উনি লিখছেন 1984। তো আর আমি যখন পড়তেছি এটা প্রায় তারও ৪০ বছর পরে, মানে 1984 ক্রস হয়ে গেছে অলরেডি। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো আমি আসলে বলার চেষ্টা করব যে এটা কেন হচ্ছে, মানে কোন দিক দিয়ে জিনিসটা ক্লাসিক হয়ে উঠছে বা গ্রেট ওয়ার্ক হয়ে উঠছে, এবং এর সাথে এখনকার রিলেভেন্সের জায়গাগুলো আর কি, এটাতেই আমি ফোকাস দেওয়ার চেষ্টা করব। মানে আমরা যে সিচুয়েশনটাতে আছি, এই সিচুয়েশনটাতে আসলে তো 1984-এর শুধুমাত্র আইডিয়াগুলার না, যে কনটেক্সটের কথা উনি বলছেন সেটার অনেক রিজেম্বলস আছে আর কি। তো প্রথমে মনে হইতেছিল যে এটা আসলে
মানে কোনো জিনিসকে আমরা গ্রেট কিভাবে বুঝবো, বা এইটা একটা গ্রেট জিনিস কিভাবে হয়ে ওঠে। তো আমার কাছে তিনটা জিনিসের কথা মনে হয়েছে। এক নম্বর জিনিস হচ্ছে যে একটা জিনিস, একটা গ্রেট আর্ট শুধুমাত্র হইতেছে যে এটা চিন্তাতেও আসলে অনেক ইনফ্লুয়েন্স তৈরি করে। মানে এটা আর্ট হিসেবে তো অবশ্যই, মানে এটা চিন্তার জায়গাতে, কালচারে, পলিটিক্সে এটা একটা ঘটনা হয়ে ওঠে। তো 1984-এর রেফারেন্স তো আসলে আমরা পলিটিক্যালি যে কোনো কথা বলতে গেলেও কিন্তু এটার রিলেভেন্সটা চলে আসে। এর মানে কালচার এবং ইকোনমিক্সেও আমি দেখলাম যে ইকোনমিক্যাল জায়গাগুলি তো এর একটা উদাহরণ আছে আর কি। যেমন এটা বলতেছিল যে একটা জায়গায় এখানে তো 4টা মিনিস্ট্রি থাকে, এর মধ্যে একটা মিনিস্ট্রি হচ্ছে আসলে মিনিস্ট্রি অফ প্ল্যান্ট্রি, মানে হইতেছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, এবং ওরা হচ্ছে যত সব ভুয়া ডাটা দিতে থাকে আর কি। যে আসলে জুতা টার্গেট ছিল হচ্ছে ধরেন 50,000 পিস জুতা উৎপাদন করার, তো ওরা হচ্ছে 1.5 লাখ পিস জুতা উৎপাদন করে ফেলছে, এবং ইন রিয়ালিটি হয়তো 1 পিস জুতা উৎপাদন হয় নাই, কিন্তু ঘটনা হইতেছে ডেটা আছে। তো এই যে ইকোনমিক্সের এই যে ফাঁকফোকরের জায়গাটা, এইটা খুব ইন্টারেস্টিং আর কি। তো এরকম আমি বললাম যে একটা জিনিস, যে একটা আর্ট যখন গ্রেট হয়ে ওঠে তখন এর নানান দিকে হচ্ছে যে এর জায়গাগুলি আসলে মানে চিন্তার মধ্যে, মানে আর্টের তো একটা ঘটনা আছে, কিন্তু আমার ধারণা এটা চিন্তার জায়গাটা তো একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে। সেকেন্ড কথা যদি বলি, এইটা আসলে ইটসেলফ একটা নিউ জনরা হয়ে ওঠে। মানে ধরেন এই ধরনের আর্ট আমরা পাইতে থাকি। যেমন ধরেন যে কারণে মানে ওই যে রবীন্দ্রনাথের কথা খুব আসে, একটা সময় দেখবেন যে রবীন্দ্রনাথের মতো করে লোকজন হচ্ছে কবিতা লিখতে একটা, এবং এমন সময় এটা হচ্ছে ইমিটেট করার একটা ব্যাপার থাকে। আবার ধরেন শামসুর রহমান যখন বাংলাদেশের প্রধান কবি ছিলেন, তখন অনেকে দেখবেন যে স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি, এইরকমের টাইপের হইতেছে কবিতা লিখতো। এইটা হইতেছে যে খুব কমন একটা ব্যাপার, কিন্তু গ্রেট আর্টের কথা হইতেছে কি এইটা আরও 5টা-7টা হচ্ছে গ্রেট আর্টকে ইনফ্লুয়েন্স করে। যেমন ধরেন 1984-এর কথা যদি বলেন, এরপরে আমি যেটা মানে আমার একটা ফেভারিট হচ্ছে ধরেন মার্গারেট অ্যাটউডের হচ্ছে ওই হ্যান্ডমেডেন্স টেল আর কি। তো ওইটা নিয়েও কথা বলা যায়। তো ওইটাও একটা টোটালিটেরিয়ান রিজিমকে হচ্ছে প্রজেক্ট করে এটার কথাটা বলতেছে। এটা আসলে তো ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই হচ্ছে 1984। ওই তো ওই জায়গাটাকে ধারণ করেই হইতেছে উনি আরেকটা গ্রেট জিনিস ক্রিয়েট করতে পারছেন আর কি। তো এইটা হইতেছে যে অন্য আরো জিনিসগুলিকে আসলে মানে আর্টগুলিকে আসলে তৈরি করে। মানে উদাহরণ আসলে প্রচুর পাওয়া যাবে আর কি, যে এই জিনিসগুলি হচ্ছে 1984-এর যে স্পিরিটটা, যে হচ্ছে লিটারারি ট্রুথের জায়গাটা, সেটাকে হইতেছে যে নিয়ে হইতেছে যে এটাকে ফার্দার আরো ডেভেলপ করার একটা জায়গাতে চলে যাচ্ছে। এটা একটা বীজের মতো, যেখান থেকে আসলে গাছগুলো তৈরি হয়, মানে এই রকমের একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে এটা অ্যাক্রস দ্য আর্ট আসলে ছড়ায় যায়। মানে যেটার কথা ইনফ্লুয়েন্সের কথা বলতেছিলাম, যেমন হচ্ছে অ্যাপলের একটা অ্যাড আছে 1984 নামে, ওটা হচ্ছে 1984-এ লঞ্চ করছিল, এবং 1984টাকে মিথ যে একটা টোটালিটেরিয়ান রিজিম আসতে যাচ্ছে, একটা অ্যাড ছিল যে সেটাকে সে ভেঙে চুরমার করে দিচ্ছে আর কি। তো তারপর আমার ধারণা যে ম্যাট্রিক্সের কথা, বদ্রের কথা বলা হয়, কিন্তু ম্যাট্রিক্সের মধ্যেও 1984-এর ইনফ্লুয়েন্স থাকার কথা, এটার পেন্টিংসেও তো এটার একটা ইনফ্লুয়েন্স থাকার কথা। মানে যে জিনিসটা লিটারেচার হিসেবে গ্রেট, সেটা দেখা যায় শুধু লিটারেচারের সম্পত্তি না আর কি। এইরকম হচ্ছে জিনিসগুলি অ্যাক্রস দ্য আর্ট ফর্ম এটা আসলে ছড়ায় যায়। তো 1984-এর এই 3টে জিনিসই আছে। এইটা হইতেছে যে ধরেন আপনার চিন্তাতে কন্ট্রিবিউট করে এইটা, তারপর হইতেছে এটা অন্য আরও গ্রেট লিটারেরি ওয়ার্কসকে ইনফ্লুয়েন্স করছে, এবং এইটা হইতেছে যে আপনার অ্যাক্রস দ্য আর্ট ফর্ম এটা আসলে কন্ট্রিবিউট করতে পারছে। এই 3টে জিনিস আমার কাছে মনে হয়েছে যে 1984-এর এই জিনিসটা আছে। তো এটা আসলে কোন জায়গা দিয়ে গ্রেট হয়ে উঠছে, মানে কম্পোনেন্টসগুলির কথা যদি বলতে চাই আর কি, আমার কাছে এটার আরও ওই অনেক জায়গায় তো আছে। মানে 3টা পয়েন্টকে আমি হাইলাইট করতে পারি আর কি। একটা জিনিস মনে হয়েছে যে ধরেন মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে উপন্যাসের একদম হচ্ছে প্রথম থেকেই আসলে জিনিসটা বোঝা যায় যে কনটেক্সটটা এটা তৈরি করতেছে, সেই কনটেক্সটাই মেন হয়ে উঠছে। মানে এটা যে খুব আহামরি কাহিনী
ধরেন গোয়েন্দা গল্প লিখতে হলে খুব সুন্দর কাহিনী দরকার, কিন্তু আপনি যখন কোনো এই গ্রেট একটা কাজ করতে যাবেন, সেখানে যে যে কনটেক্সট আপনি তৈরি করতেছেন সেটি আসলে মেন হয়ে ওঠে। এটা সেটা আমার মনে পড়তেছিল হচ্ছে ওই হেমিংওয়ের হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখানে আসলে কাহিনী বলতে তো আসলে কিছু নাই, মানে কাহিনী অবশ্যই আছে, কাহিনীটা ইম্পর্টেন্ট, 1984 একটা কাহিনী আছে যেখান দিয়ে ঘটনাগুলি ঘটতেছে, কিন্তু ঘটনাটা মেইন না, মেইন হয়ে উঠতেছে যে কনটেক্সটাতে এই ঘটনাগুলি ঘটতেছে, মানে যে ব্যাকগ্রাউন্ডে এটা তৈরি করতেছে, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে যে এর আসলে ঘটনাটা, এই কনটেক্সটাতে এটা অপারেট করতেছে। হ্যাঁ, এই এই কনটেক্সটটা তৈরি করাটা খুব কঠিন একটা কাজ। মানে আমি অনেক ইয়েতে মানে ধরেন কবিতার আলাপে হয়তো আসছে যে ধরেন আমাদের কাজ হইতেছে যে ধরেন একটা নতুন দুনিয়া তৈরি করা, মানে অ্যাজ এ লিটারারি ওয়ার্ক। তো এই নতুন দুনিয়াটা কিভাবে তৈরি হয়? এই নতুন দুনিয়াটা তৈরি হয় আসলে যে কনটেক্সটটা আপনি বিল্ড আপ করতেছেন, এবং এই কনটেক্সটটাই হইতেছে যে দেখা যায় যে আসলে বাকি কাজগুলি করে দেয় আর কি। এখানে যেমন হইতেছে যে একটা ভাষা পদ্ধতির কথা বলা হয়েছে, একটা সিচুয়েশনের কথা বলা হয়েছে, এবং মানে আপনার হাঁসফাঁস লাগবে যে এই সিচুয়েশনে এই ঘটনাটা ঘটতেছে, কিন্তু এই দুনিয়াটা তৈরি করাটাই হইতেছে মেইন একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে কাহিনীর যে ঘটতেছে না তা না, সেকেন্ড পয়েন্টটা যদি বলি, কাহিনীর পাশ দিয়ে হইতেছে যে এখানে কিছু জায়গা তৈরি হইতেছে, কিছু ওই এইটা খুব কি বলবো সিডো আর্টের মধ্যে এটা খুব পাবেন, যে হইতেছে যে এটারে জগদীশ গুপ্ত বলছিলেন যে ফিলোসফির বুদবুদ, যে হইতেছে আপনি দুইটা কাহিনী বলতেছেন আর দুইটা ফিলোসফিক্যাল বাণী থ্রো করে দিতেছেন। তো এইটা হইতেছে যে লোয়ার ক্লাস অফ আর্ট আর কি, আমি বলবো যে ধরেন এভারেজ আর্টের এটা লক্ষণ, যে আপনি দু একটা কি বলবো শেয়ারেবল কোটেশন পাবেন। এর এগেনস্টে আমি যদি গ্রেট আর্টের কথা বলি, সেখানে হইতেছে যে আপনি কিছু লিটারারি ট্রুথ পাবেন, মানে লিটারারি ট্রুথ এবং হচ্ছে ফিলোসফি বুদবুদ, এই দুইটা জিনিসকে ডিস্টিংগুইশ করাটা আরেকটা আলাপের ঘটনা হইতে পারে। কিন্তু এখানে কাহিনী একটা ঘটতেছে, এবং কাহিনীর পাশ দিয়ে যে এখানে ওই যে জর্জ অরওয়েলের কিছু হইতেছে যে ওই যে কোটেশন পাবেন না তা না, কিন্তু কোটেশনগুলি হইতেছে কি খুব সিচুয়েশনাল, কিন্তু আপনি এই সিচুয়েশনের ভিতর দিয়ে এবং এই রিয়েলাইজেশনের ভিতর দিয়ে কিছু লিটারারি ট্রুথ তৈরি হচ্ছে, যেটা শুধুমাত্র লিটারেচারের ট্রুথ হিসেবে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারতে হবে আর কি, বা আমরা দেখতে পাবো যে এটাকে আপনি আসলে পলিটিক্যাল ট্রুথও বলতে পারবেন না, সেটাকে ফিলোসফিক্যাল ট্রুথও বলতে পারবেন না, সেটা আসলে লিটারেচারের ট্রুথ, কারণ হচ্ছে ওই কনটেক্সটের বেসিসে ওই ক্যারেক্টারের জায়গা থেকে ওই সিচুয়েশনে সেটা হচ্ছে কিছু ট্রুথ তৈরি হইতেছে আর কি, সেটা মেবি হচ্ছে লিটারারি ট্রুথের জায়গাটা। তো এইটা নিয়ে আমার ধারণা আরো বিশেষ করে এলেনা ফেরান্তের একটা বেশ কথা ছিল আর কি, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি যদি ওনার কোটেশনটা পাই তাইলে শেয়ার করবেন। উনি একটা ইন্টারভিউতে এই কথাগুলি বলতেছিলেন লিটারারি ট্রুথের জায়গাটা। তো আমার মনে হয়েছে যে গ্রেট আর্টে আপনি হচ্ছে ফিলোসফিক্যাল ট্রুথ না, বরং কিছু লিটারারি ট্রুথ পাবেন, তো যেটা আসলে 1984 জায়গাতেও আছে। কোথায় আছে সেই জায়গাগুলো আমি বইটা নিয়ে কথা বলার সময় একটু বলবো না। থার্ড লাস্ট এবং হচ্ছে যে মোস্ট জেনারেল একটা জিনিস হইতেছে যে একটা আপনি যে কোনো গ্রেট আর্ট হচ্ছে একটা আনবিয়ারেবল একটা স্যাডনেসের জায়গা, একটা নিয়তির জায়গা। এইটা আসলে এখানে নিয়তির যে ব্যাপারটা, এইটা আসলে খুবই এমবেডেড একটা ঘটনা। আপনি প্রথম লাইন থেকে যে ডিপ্রেশনটা, মানে ডিপ্রেশন বললে আসলে কম বলা হয়, যে স্যাডনেসের জায়গাটা এবং সারা দুনিয়া ছড়ানো একটা স্যাডনেস, এই স্যাডনেসের জায়গাটা নিয়তির মতো করে সে হচ্ছে যে আগায় যাচ্ছে তার শেষের পয়েন্টের দিকে আর কি। এবং মানে এটা শুরু থেকেই, এবং এটা বারবার হচ্ছে এই ক্লান্তিকর ব্যাপারটা, এটা তার মধ্যে প্রথম থেকে মেন ক্যারেক্টারের মধ্য থেকেই এটা একটা আছে, একটা গ্লুমিনেস। তো আমার ধারণা এটা যে কোনো আর্টের মধ্যে এটা খুব প্রমিনেন্ট, এটা গ্রেট কমেডির মধ্যেও, মানে ইভেন ইফ মানে আমার মনে মানে এরকম কথাও তো আছে আসলে, গ্রেট কমেডি হইতেছে আসলে গ্রেট ট্র্যাজেডির ঘটনা আর কি। আপনি ট্র্যাজেডির জায়গাগুলিতেও কমেডি না থাকলে সেটা ট্র্যাজেডি হয় না। তো এরকম কিন্তু দুইটার মধ্যে যেটা কমন, বা দুইটা জায়গাকে যেটা একসাথে করে রাখে, সেটা হইতেছে যে এই স্যাডনেসের জায়গাটা। তো এটা খুবই স্যাড একটা বই। আমার ধারণা আমি খুব একটা স্যাড সময়ে আমরা আসি বইলা,
এইটার সাথে আমি খুব মানে কি বলবো ৩-৪ দিনে পড়ে ফেলছি, খুব রিলেট করতে পারছি যে কি রকমের একটা বা দমবন্ধকর অবস্থার মধ্যে আমরা আছি। এই উপন্যাসটা ওইখানেই আছে আর কি। তো যার ফলে রিলেভেন্সটা আজকে বাংলাদেশে 1984-এর যে এনভায়রনমেন্ট, যে স্যাডনেস, যে নিয়তির দিকে আমরা যাইতেছি, সেটার সাথে খুব রিলেট করে আর কি। তো যার ফলে পড়াটা আমার ধারণা মনে হয় সহজ হয়েছে আর কি। তো বইটা নিয়ে বলি, বইটা নিয়ে হইতেছে যে এই যে ৩টা পয়েন্টের কথা আমি বললাম, যে হইতেছে যে কনটেক্সটের কথাটা, কিভাবে কনটেক্সটটা বিল্ড আপ হইছে, তারপর হচ্ছে লিটারারি ট্রুথের জায়গাটা, এবং হচ্ছে স্যাডনেস বা নিয়তির যে জায়গাটা, এই ৩টা জিনিস কিভাবে বইটা বইটা এক্সপ্লোর করছে ওই জায়গাগুলিকে, সেটা নিয়ে কথা বলা যাইতে পারে। যেমন প্রথমে যদি আসে যে আমার আসলে যেটা পড়তে প্রথম দিয়ে ভালো লাগছে, প্রথম ২-৩ পাতা পড়ার পরে বিশাল একটা অ্যাপেন্ডিক্স আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে, ভাষা নিয়ে। ইয়েতে সমাজের মধ্যে আছে মেন ক্যারেক্টারটা, সে হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রুথে কাজ করে। তো মিনিস্ট্রি অফ ট্রুথের কাজ কি? মিনিস্ট্রি অফ ট্রুথের কাজ হচ্ছে অতীতগুলিকে রিরাইট করা, মানে যা ঘটতেছে বর্তমানের পার্সপেক্টিভে সেই অতীতগুলিকে হচ্ছে নতুন করে লেখা। এবং ওনারা লেখেন হচ্ছে এমন একটা ভাষার মধ্যে দিয়ে যে ভাষাটা আসলে নিজেই আটকানো, মানে আপনি ওই ভাষার মধ্যে থাকলে হচ্ছে ওই চিন্তাগুলি আর করতেই পারবেন না। এটা যে কত মানে মানে আমি তো মানে খুবই কি বলবো যে এই অ্যাপেন্ডিক্সটা পড়ার পরে মানে যে এটা ভাষা নিয়ে যে কোনো লিটারেচারে এটা খুব মানে কি বলবো যে উনি খুব ভাষা নিয়ে খুব তাত্ত্বিক কোনো লেখা লিখে ফেলছেন তা না, উনি উপন্যাসের অংশ হিসাবেই লিখছেন। কিন্তু ভাষা নিয়ে যারা চিন্তা করেন ওনাদের মানে আমার মনে হচ্ছে যে ইটস এ মাস্ট রিড। মানে যে ভাষার নাম হচ্ছে নিউ স্পিক। তো নিউ স্পিকে ভাষা কেমনে চলে সেটা নিয়ে হচ্ছে উনি কিছু একটা গাইডলাইন দিচ্ছেন, এবং সেই গাইডলাইনটা নিয়ে হচ্ছে উনি কথাগুলি বলছেন, মানে কনটেক্সটটা তৈরি করতেছেন উনি কিভাবে দেখেন। যে প্রথম কথা তো এটা ভাষা নিয়ে লেখা হয়েছে, তো সুতরাং ওই ভাষার যে জায়গাটা, সেই ভাষার জায়গাটাকে উনি প্রথমে বেড়া দিয়ে দিতেছেন যে না, ভাষা হইতেছে এইটুকু, এইটুকুর মধ্যে হচ্ছে আমাদেরকে অপারেট করতে হইতেছে। যেমন ভাষার 3টা ক্যাটাগরি আছে, এ, বি এবং সি। মানে এর কথা বলার পরে বির কথা বলতেছেন। বির হচ্ছে যে মানে ওয়ার্ড, এমন একটা ওয়ার্ড, কোটেশনটা আমি দিই যে নো ওয়ার্ড ইন বি ভোকাবুলারি ওয়াজ আইডিওলজিক্যালি নিউট্রাল। মানে আপনার কোনো নিউট্রাল কোনো শব্দ থাকবে না, আপনাকে কোনো না কোনো একটা পলিটিক্যাল পক্ষের দিকে নিয়ে যেতে হবে। এবং শব্দটা আপনি যদি বলেন যে ধরেন মুক্তিযুদ্ধের চেতনা, আপনি সার্টেন কলকাতার ন্যারেটিভ বুঝাইতে হবে। এখানে আপনি কোনো অরিজিনালিটি আসলে ইম্পোজই করতে পারবেন না। আপনি যখনই মুক্তিযুদ্ধের চেতনা বলছেন তখন এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কলকাতায় নির্মিত যে ন্যারেটিভটা ছিল, ইন্ডিয়ান ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা হইতেছে মুক্তিযুদ্ধের চেতনা। এখন এইটার মধ্যে আপনি জাম দিয়া ফেললেও আপনি হচ্ছে এই শব্দের মিনিং চেঞ্জ করতে পারবেন না। এইভাবে শব্দগুলিকে আটকায় দেওয়া হইতেছে আর কি। এই শব্দ দিয়ে কিভাবে চিন্তাকে আটকানো যায়, এইটা হচ্ছে 324 নম্বর পেজে কোটেশনটা। সেটা হচ্ছে দেয়ার উড বি মেনি ক্রাইমস অ্যান্ড এরর্স হুইচ ইট কুড which it would be beyond his power to commit simply because they were nameless and therefore unimaginable. মানে শব্দের মধ্যে যদি শব্দটাই না থাকে আপনি ক্রাইমটাকে কিভাবে ডিফাইন করবেন? এই যে ধরেন মানে ভোট চোর, আপনি ভোট চোর বলতে পারবেন বাচ্চালে? ওটা তো ভোট চুরি করা নাই, ভোটিং জিনিসটারই হইতেছে বাদ দিয়ে দিচ্ছে। মানে আপনার কোনো বিরোধী দল থাকবে না, বা সরকারি লোকজন কি আপনার হইতেছে যে ম্যাজিস্ট্রেটরা দিয়ে, পুলিশ দিয়ে, আমলা দিয়ে হচ্ছে আপনি ভোট দিয়ে দিবেন। প্রথমে ছাত্রলীগ ট্রাই করবে ভোট দেওয়ার, ছাত্রলীগ না পারলে হইতেছে পুলিশ এরা দিবে, পুলিশ না পারলে আর্মি গিয়ে দিবে আর কি। তো এই যে ভোটের সিস্টেম, এই যে ভোটের সিস্টেমটা চালু হয়েছে, এটাকে তো আপনি ভোট চোর বললে তো আর হবেই না। মানে ভোট চোরদের আপনি কি বুঝাবেন? যে একটা ভোটিং সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে হচ্ছে আপনি ভোটটাকে চুরি করতেছেন বা ভোটটাকে ডাকাতি করতেছেন, কিন্তু ঘটনা হইতেছে এখানে তো ভোটের সিস্টেমটাই নাই। তো এই যে ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি আপনার ক্রাইমটা না থাকে, আপনি তো সেটাকে ক্রাইমই বলতে পারতেছেন না। আপনি কেমনে বলবেন সেটাকে ক্রাইম? এই হচ্ছে মানে কনটেক্সটটাকে উনি কিভাবে আসলে কি বলবো যে আটাই ফেলছে আর কি। যে এবং শুধুমাত্র এটা ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাস্ট এটার হচ্ছে এটাও একটা ঝামেলার। আমার ধারণা হইতেছে বাংলাদেশে ল্যাঙ্গুয়েজের জায়গাটা, যেহেতু আমরা ওই প্রেসক্রাইবড কলোনিয়াল ফর্ম
দিয়ে হইতেছে আমরা চিন্তাটা করতে পারি না। এই জন্য ল্যাঙ্গুয়েজের উপর আমার ধারণা ওভার ভ্যালু ইম্পোজড করা হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভিজিবিলিটিটা, অ্যাপিয়ারেন্সটা, কিন্তু আপনার এর ভিতরের জায়গাগুলি যদি না থাকে ল্যাঙ্গুয়েজে, তো আপনাকে সেই জায়গাগুলিকে তৈরি করাটাও মুশকিল। সুতরাং ওই জায়গাটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সেইটাকে মেন ইস্যু করে ফেললেও আরেকটা ঝামেলা হইতে পারে, যেই কারণে ওইখানে 1984 এর কনটেক্সট অপারেট করে হচ্ছে 4টা ইয়ের মধ্যে দিয়ে, আপনার হচ্ছে মিনিস্ট্রির মধ্যে দিয়ে, মিনিস্ট্রি অফ ট্রুথ, মিনিস্ট্রি অফ পিস, মিনিস্ট্রি অফ লাভ এবং মিনিস্ট্রি অফ প্ল্যান্ট্রি। তো ওই মিনিস্ট্রি অফ ট্রুথে হচ্ছে আমাদের যে মেন ক্যারেক্টার উনি কাজ করেন, মিনিস্ট্রি অফ পিস হইতেছে যে আসলে ওয়ার, আর লাভ হইতেছে আসলে হচ্ছে থট কন্ট্রোল করে আর কি, এইরকম জায়গাগুলা। হ্যাঁ, আর প্যান্ট্রি হচ্ছে যে আসলে ইকোনমিক্যাল ডেটাগুলিকে ওই যেটা বলতেছিলাম যে ইয়ে করে আর কি, মানে প্রডিউস করে আর কি। তো এই 4টা দিক দিয়ে হইতেছে যে পুরা সিচুয়েশনটা মানে এমনভাবে তৈরি করা আছে যে এই কনটেক্সটের মধ্যে কোনোভাবেই কোনো ট্রুথ আসলে এক্সিস্ট করতে পারে না। এখানে হইতেছে যে এমন একটা জায়গা তৈরি হয়েছে যে জায়গাটার ভিতর দিয়ে আসলে সবকিছু ঘোর পাকাচ্ছে, এটার ভিতরেই সবকিছু চলতেছে, আনটিল অ্যান্ড আনলেস আপনি ওই জায়গাটা থেকে কোনো ব্রেক করতে পারতেছেন, আপনি কিন্তু মানে অন্য কোনো জায়গাতে যাইতে পারতেছেন না। এবং এই জায়গাটা ইটসেলফ একটা হচ্ছে যে মানে ঘুরপাক খাচ্ছে, এবং এর মধ্যেই আপনাকে অপারেট করতে হবে আর কি। এই যে কনটেক্সটটা তৈরি হয়েছে, আমাদের যে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংয়ের যে কনটেক্সটটা, সেই কনটেক্সটের বাইরে যাওয়ার সাহস যদি আপনি না করেন, ওই যে এটা আমার ধারণা হইতেছে যে বলতেছিলাম যে ট্রুম্যান শোর মধ্যে পাবেন আর কি। ট্রুম্যান শো সিনেমাটা ওই যে 80s এর দিকের মনে হয় বা 90s এর দিকের সিনেমা। তো ওইখানে হইতেছে কি তাকে হচ্ছে 24 ঘন্টা লাইভ দেখানো হইতেছে একটা ডেইলি এপিসোডের মতো, কিন্তু সে যতক্ষণ না সাহস করতেছে সে ওইটার বাইরে যাইতে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু রিয়েল দুনিয়াতে আসতেই পারতেছে না। এখন হইতেছে এটার ট্রুম্যান শোর উল্টা জিনিসটা হচ্ছে 1984-এ। আপনি এমন একটা দুনিয়ার মধ্যে আমরা আসি যেখানে আসলে ট্রুথ কখনোই এক্সিস্ট করে না, এক্সিস্ট করতে পারেই না আর কি এই সিস্টেমটার মধ্যে। এই যে কনটেক্সটটা তৈরি হয়েছে, এটা তো মানে ভয়াবহ ব্যাপার আর কি। এবং এই রিয়েলিটিটাকে তো আমরা আসলে এখন খুব ভালোভাবে মানে কি বলবো যে আমরা এখন বুঝতে পারি যে এই ঘটনাগুলি কিভাবে তৈরি হইতেছে আর কি। আর লাস্টলি যেখানে হইতেছে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেখানে হচ্ছে যে এখানে আসলে কোনো টাইমের জায়গা নাই। টাইম আসলে এত ফ্লোটিং কি আপনার হইতেছে বর্তমানে এটা ঘটছে, তো সুতরাং ভবিষ্যৎ অতীতে এটা ছিল, এটাকে আবার এই লেভেলে নিয়ে আসা হইতেছে, আবার বর্তমানটা এই লেভেলে নেমে যাচ্ছে, অতীতটাকে এই লেভেলে নিয়ে আসা হইতেছে, এবং বর্তমান যে জায়গাটা সেটা আসলে ভবিষ্যৎটাকে আপনার আসলে তৈরি করে দিচ্ছে। তার মানে ঘটনা হইতেছে কি, জায়গাটা ফ্লোটিং, টাইমের সেন্সটা ইলিউশনারি একটা ঘটনা এখানে তৈরি হইতেছে। তো কনটেক্সট বলতেই আসলে কোনো কিছু থাকতেছে না, এবং এই কনটেক্সটটা আসলে যে কোনো সময়ে যে কোনো রিয়ালিটিতেই এই কনটেক্সটটা ইমার্জ করতে পারে। এবং এটাই হইতেছে যে খুব মানে কি বলবো যে ভীতিকর ব্যাপারটা আর কি এই বইটার, যে আপনার এখানে টাইমের কোনো জায়গা নাই। টাইম হইতেছে যে টাইমকে আপনি ডিফাইন করবেন, টাইমকে আপনি মেমোরিগুলিকে ইরেজ করে দেওয়া হচ্ছে, ডেটাগুলিকে হইতেছে আপনার অল্টারনেট করে দেওয়া হচ্ছে, এবং একটা হচ্ছে লিনিয়ার ডিরেকশনের দিকে এটা থাকতেছে। আপনি লিনিয়ারিটি থেকে সরে গেলে, নেটওয়ার্কের বাইরে চলে গেলে ইউ ডোন্ট এক্সিস্ট। তো এই ভয়াবহ জায়গাটা আমার ধারণা বাংলাদেশে আমরা এখন যেভাবে বাইচে আছি সেটার মতো করে ফিল করাটা কি বলবো যে অন্য কোনো সময়ে মনে হয় এত স্ট্রংলি ফিল করাটা পসিবল ছিল না আর কি। তো আমি কনটেক্সটের জায়গাটা যদি বলি, এখানে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, এখানে একটা ওভারঅল সিস্টেম তৈরি হচ্ছে, এবং এখানে একটা টাইমের ইলিউশন তৈরি হচ্ছে 1984-এ, যে তিনটা মিলে এমন একটা কনটেক্সটকে তৈরি করতেছে যেটা আসলে একটা মানে একটা নতুন সেন্সকে আমাদের প্রডিউস করতেছে আর কি, যেটা আমরা হয়তো ফেস করতে চাই না, সেই জায়গাটাতে আমাদেরকে নিয়ে যেতেছে। এইটা একটা ঘটনা। আর সেকেন্ড যদি ওই লিটারারি ট্রুথের জায়গাটা বলি, আমার কাছে একটা জায়গা হচ্ছে খুব ভয়ঙ্কর লাগছে, যে প্রোপাগান্ডার জায়গাগুলি নিয়ে বলতেছিল। হ্যাঁ, প্রোপাগান্ডা দিয়ে তাকে এমনভাবে অকুপাই করে ফেলছে, সে ভাবতেছে যে আরে এটা তো আসলে সত্যিও হইতে পারে। এখানে ঘটনাটা হইতেছে যে সে চিন্তা করতেছে, মেন যে ক্যারেক্টারটা, সে ভাবতেছে যে আসলে মানে এই যে প্রোপাগান্ডাগুলি চলতেছে, এই যে ঘটনাগুলি চলতেছে, এর মধ্যে সবচেয়ে বাজে জিনিস এটা না যে আপনি অন্য কিছু চিন্তা করলে আপনাকে খুন করে ফেলবে। হ্যাঁ, এটা তো আছেই, কিন্তু ঘটনা হইতেছে যে যেটা বলা হচ্ছে প্রোপাগান্ডা, এটাও তো সত্যি হয়ে যেতে পারে।
মানে লাইনটা এরকম 84 নম্বর পেজে আছে যে, অ্যান্ড হোয়াট ওয়াজ টেরিফাইং ওয়াজ নট দ্যাট দে উড কিল ইউ ফর থিঙ্কিং আদারওয়াইজ বাট দ্যাট দে মাইট বি রাইট। মানে ওরা তো সত্যি কথাও বলতে পারে, এবং এইটা খুব ভয়াবহভাবে আবার হচ্ছে ধরেন কামব্যাক করছে যখন তার ইন্টারোগেশনটা চলে, তারে যখন ধইরা ফেলে, তো তখন হচ্ছে তাকে ও ব্রায়ান যে তাকে আদর্শ ভাবে আর কি, তো ওইটাও আরেকটা বেশ ইন্টারেস্টিং ঘটনা আর কি। আপনি যাকে সেফওয়ার ভাবতেছেন দেখা যাচ্ছে সেই হচ্ছে আসলে রিয়েল অপারেসর, বা রিয়েল অপারেসর আর সেফওয়ারের মধ্যে আসলে খুব বেশি ডিফারেন্স নাই, মানে আপনি খালি চোখে এই ডিফারেন্সটা করতে পারবেন না। তো তাকে যখন ধরতেছে তখন তারা বারবার ইয়ে করতেছে যে মানে যে তুমি আসলে আমি তোমারে ধইরে তো আমার কোনো লাভ নাই, মানে তোমাকে আমি কেন ধরতেছি, কারণ আমি তোমার ভিতর দিয়ে ট্রুথ না হইতেছে যে যেই যে আইডিওলজিটার যে জায়গাটা আছে সেটা হচ্ছে ইনজেক্টেড করে দিতে চায়, এবং এই ইনজেকশনটা কিভাবে ঘটতেছে খুব স্লোলি সে হচ্ছে জায়গাগুলিকে ভাঙতেছে, ভাঙে ভাঙে একটা কনফিউশন ঢুকাইতেছে, যে কনফিউশন ঢুকে তারপরে বলতেছে যে এই জিনিসটা হইতে পারে। যেমন একটা জিনিস দেখাইলো, ধরেন একটা এভিডেন্স ছিল, এভিডেন্স শুধুমাত্র দুইজন দেখছে, ওব্রায়ান দেখছে আর হচ্ছে যে আমাদের যে মেইন ক্যারেক্টার সে দেখছে। তো সে দেখার পরে সে এটা ফেলে দিতেছে, ফেলে দিয়ে বলতেছে, বললো যে এটা তো নাই। তো উইনস্টন বলতেছে যে না এটা তো আছে। তো বললো যে না এটা তো নাই, কারণ আমি আর তুমি দেখছি, আমি বলতেছি এটা নাই। তো তখন সে কনফিউজড হয়ে যাচ্ছে যে আসলে ঘটনাটা ঘটতেছে কিনা। যে এরপরের তার কথাটা হচ্ছে এরকম, if he could have been certain that O'Brien was lying, it would not be seem to matter. But it was perfectly possible that O'Brien had really forgotten the photograph. And if so, then already he would have forgotten the denial of remembering it and forgotten the act of forgetting. How could one be sure that it was simply trickery? Perhaps that lunatic dislocation in the mind could really happen. That was the thought that defeated him. মানে সে ভাবতেছে যে এটা তো নাও ঘটে থাকতে পারে। যেমন ধরেন ওই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিল আর কি এই নয়া বাকশালের অবৈধ সরকার। তো তখন হচ্ছে আপনার ওই মন্ত্রী এসে বলতেছে যে মহাখালীতে হচ্ছে সার্ভারে আগুন লাগছে বইলা হচ্ছে সে হচ্ছে মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, আইস্পিন ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে। এখন আপনি যদি বিলিভ করতে চান, আপনি যদি ওই জায়গাটাতে হচ্ছে আপনি ইয়ে করতে চান, বিলং করতে চান, আপনি তো ভাবতে পারেন যে না এরকম হইতেও পারে, কোথাও একটা কানেকশন আছে। আপনি যদি জিনিসটাকে না জানেন, মানে আপনি যদি একদম টেকনিক্যাল লোক না হয়ে থাকেন আর কি। তো এই যে আমি বলছি ভয়ঙ্কর ব্যাপারটা হইতেছে এইটা, যে হইতেছে যে শয়তান যে কথাটা বলতেছে সে কথাটা তো সত্যিও হইতে পারে। এরকম একটা হাদিসের একটা জায়গাও আছে, যে এটা কাহিনী আছে, রোজার সময়ে এক সাহাবিকে হচ্ছে দেওয়া হয়েছে যে মালগুলি দেখা রাখার জন্য। তো তখন শয়তান এসে বলতেছে যে আমার, সে গরিব সাইজা এসে বলতেছে যে আমার ঘরে খুব টিয়ে মানে অভাব, আমাকে কিছু জিনিস দিয়ে দেন। তো এইভাবে হচ্ছে সে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে, সে জিনিসগুলি নিয়ে যাচ্ছে এবং সে দু একটা কথা বলে। তো তখন সাহাবি তো এই শয়তানের ইয়ের কাছে হচ্ছে পরাজিত হয়ে যায় এই দুঃখ দুর্দশার কাহিনী দেখে। তো তারপরে সে যখন ইয়েকে রাসূলকে এসে বলে যে এই ঘটনা, তখন রাসূল বলে সে তো শয়তান সাইজে আসছিল। তো এখন সে যে কথা বলছে সেই কথা সত্যি কি মিথ্যা তার চাইতে হচ্ছে সে তো আসলে একটা মানে শয়তানি অ্যাক্ট করতেছে আর কি। তো ঘটনা হচ্ছে ওই ট্র্যাপে পড়ে যাওয়াটা, এটা মানে ট্র্যাপও না, মানে আপনি একটা হিউম্যান, আমি বলবো যে এটা হিউম্যান এক্সিস্টেন্সের বা হিউম্যান থট প্রসেসের একটা ঘটনা, যেখানে আপনি ডিফিটেড হইতে বাধ্য। যে মানে কেউ একটা কথা বলতেছে, কেউ একটা ইমোশনাল ট্রিক্স করতেছে, অ্যাট দ্যাট মোমেন্ট এটা তো আসলে মানে ট্রুর ব্যাপার, মানে সে ওই যে অসুস্থতার ভান করতেছে ব্যাপারটা এরকম না, সে তো অসুস্থতাটাকে ভিতরে নিজে ঢুকে যেতেছে আর কি। বদ্রিয়ার যে ঘটনাটা আর কি, উনি ওই সিডাকশনের যে এক্সপ্লেনেশনটা দিচ্ছেন, যে এমন না যে সে হচ্ছে যে এটা একটা চাতুরি করতেছে, সে চাতুরিটার ভিতরেই তার এক্সিস্টেন্সটাকে ঢুকাই দিতেছে, আসলে এড়াই যেতে পারতেছেন না। এই যে একটা ভয়াবহ একটা, মানে আমার মনে হয়েছে যে
এই ট্রুথের জায়গাটাকে একটা লিটারারি ট্রুথ হিসেবে এস্টাবলিশ করছে হচ্ছে 1984 এর জায়গাটা। এটা অনেকেই হয়তো ট্রাই করছেন, কিন্তু এইভাবে মানে এত ভয়াবহভাবে জিনিসটা আসে নাই। আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগতেছিল, সেটা হচ্ছে যে সেকেন্ড পয়েন্টটা, এটা হচ্ছে যে সে যখন আলাদা রেভুলেশনের একটা বুক পায় আর কি, তো যেখানে হচ্ছে সিস্টেমটাকে ওরা হচ্ছে ইয়ে করবে, ফাইট করবে। তো ওইখানে হচ্ছে যে বইটা, সে বইটার নামটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। হচ্ছে বইটার নাম হচ্ছে দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ অলিগার্কিক্যাল কালেকটিভিজম। মানে অলিগার্কিক্যাল কালেকটিভিজম, মানে আমরা যদি এখনকার সমাজে বলেন, ওয়ার্ল্ড সিস্টেমটার কথা বলেন, এটা তো একটা অলিগার্কিক কালেকটিভিজমের মধ্যে আমরা আছি। তো আমার কাছে এটা খুব মানে এই চ্যাপ্টারটা নিয়ে আমি আবার একটু বলবো যে আমার কাছে খুব অস্বস্তিকর লাগছিল, যে খুবই কি বলবো ফ্লাওয়ারি কথাবার্তা, খুব সুপারফিশিয়াল কথাবার্তা, ওই যে আমাদের এখনকার সময় জিও পলিটিক্যাল আইডিওলজির লোকজন যেগুলি বলেন আর কি, যে আসলে দুনিয়া তখন তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ধরেন ওই চাইনা, একটা হচ্ছে রাশিয়া, আর আরেকটা হচ্ছে ধরেন ওই আমেরিকাকে মিন করতেছে, এরকম তিনটা বড় বড় ওয়ার্ল্ড অর্ডার আর কি। তো ওনারা হচ্ছে সার্টেন জায়গাতে হচ্ছে ফোকাস করছে, ধরেন মিডল ইস্টে, আফ্রিকাতে এই রিজনগুলি কে দখলে নিবে, এবং যুদ্ধটা আসলে ওই লিমিটেড জায়গাগুলিতে আসলে অপারেট করতেছে। তো এগুলি সামহাউ ধরেন ট্রুথের ব্যাপার, কিন্তু যেভাবে মানে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের ভিতর দিয়ে আপনি যদি যান, এগুলি খুব সিরিয়াস কথাবার্তা মনে হবে। তো আমার কাছে মনে হতেছিল যে এটা কেন করছে, এই চ্যাপ্টারটা তো বাদ দিতে পারতো। পরে দেখলাম যে এটা আসলে উপন্যাসের কনস্ট্রাকশনের জন্য যদি যান, সেটা খুব রিকোয়ার্ড। তো এই যে অলিগার্কিক কালেকটিভিজম, আমি যেটাকে ধরেন দু একটা লেখায় বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা গ্লোবাল বুর্জোয়া ক্লাস আসলে এমার্জ করতেছে, এবং গ্লোবাল বুর্জোয়া ক্লাসটা আসলে এমার্জ করতেছে একটা অলিগার্কিক কালেকটিভিজমের ইকোনমিক সিস্টেমের ভিতর দিয়ে আর কি। তো এইটা খুব ইন্টারেস্টিং জায়গা আমার মনে হয়েছে যে এই টার্মটা কয়েন করাটা, উনি যে খুব থিওরিটিক্যালি ওই জায়গাটাতে রিচ করছেন জর্জ অরেল তা না, ওনার যে একটা সাংবাদিক দক্ষতা আছে, ভাষা নিয়ে উনি যে কাজ করছেন আর কি, এইটা আরেকটা ব্যাপার, আমি বলবো না পরে। তো ওনার কথা, আমার কথা হইতেছে যে ওই জায়গা থেকে উনি ওই জায়গাগুলিকে আসলে টাচ করে গেছেন আর কি, যে এরকমের একটা মানে উনি হয়তো উপন্যাসের খাতিরে, ঘটনার খাতিরে জিনিসগুলিকে বলতেছেন, কিন্তু দেখা যাইতেছে যে ওই জায়গাগুলি একটা মানে আশেপাশে দিয়ে যাচ্ছে আর কি। এবং একটা অলিগার্কিক কালেকটিভিজমের এই যে আইডিয়াটা, আমার ধারণা এইটা নিয়েই আসলে অনেক দূর পর্যন্ত আসলে কথা বলা যাইতে পারে। উনি কোন কোন জায়গাগুলিতে এখানে টাচ করছেন এবং কিভাবে ওই জায়গাগুলিকে আসলে এড়াইয়ে চলে গেছেন আর কি, এরকমের একটা ব্যাপার। আরেকটা জিনিস হইতেছে, এটার তো মানে ওই থার্ড জিনিস যেটা আমি বলতে চাইতেছি, যে এখানে তো ওই যে বিগ ব্রাদারের যে আইডিয়াটা, সিসিটিভি তো তখনও মনে হয় আবিষ্কার হয় নাই, এখন সিসিটিভির জায়গায় আমরা তো ওই যে মোবাইলেও পাই আর কি, যে হচ্ছে আপনার ওই লোকেশনগুলি, গুগলের কথা যদি বলেন, অ্যাপলের কথা যদি বলেন, ফেসবুকের কথা যদি বলেন, বিগ ডাটা, এইগুলি তো আসতেছে, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, মানে এটা তো আসলে এখন লিজেন্ডারি ব্যাপার হয়ে গেছে। তো এটা তো আসছে 1984 এর আইডিয়াটা থেকে, ওই কনটেক্সটটা থেকে। এমন না যে আমরা ওই কনটেক্সটের ভিতরে ঢুকতে যাইতেছি, বরং হইতেছে আমরা যখন ওই কনটেক্সটগুলির এর কাজ দিয়ে যাইতেছে, তখন আমরা আসলে 1984 এর রিলিভেন্সটাকে টের পাইতেছি আর কি, যে এটা কি ঘটনা হয়ে উঠতেছে, কি ভয়াবহ ব্যাপার হয়ে উঠতেছে। তো এখানে যদি আমি লিটারারি ট্রুথের জায়গায় বলি, অ্যাটলিস্ট তিনটা পয়েন্ট। একটা হইতেছে যে এই যে আমরা হচ্ছে যে ধরেন কনজিউমড হয়ে যাইতে পারি উইথ দ্য মানে কি বলবো, যে অপোজিট যত বড় হইতে থাকে, সেটা আমাদের আইডিয়াগুলিকেও কনজিউম করে ফেলতে পারে, এইটা একটা ভয়াবহ ব্যাপার। তারপর অলিগার্কিক কালেকটিভিজমের একটা জায়গা উনি কয়েন করছেন, সেই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আর বিগ ব্রাদার তো আছেই আর কি। এই তিনটে জিনিস আমার মনে হয়েছে যে মানে ওনার লিটারারি ট্রুথের জায়গা থেকে উপন্যাসের একটা গ্রেট ব্যাপার। আরেকটা যদি স্যাডনেসের জায়গাটা বলেন, এটা ওই যে যেটা বলতেছিলাম প্রথম থেকেই আছে। প্রথমে ঘটনাটা হইতেছে যে সে টের পায় যে একটা কিছু ঘুরতেছে, আসলে মানে যে নিয়তির ব্যাপারটা, সেটা কিভাবে অপারেট করে। সে জানে যে সে একটা কিছু জানতেছে না, সে একটু বুঝতেছে না। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে যে সে প্রথমে সে জানে যে আসলে সে একটা কিছু জানতেছে না, দেন হইতেছে সে জানতেছে যে আসলে সে কি জানতেছে না, এটা সে বুঝতে পারে। সে আসলে না জানাটার কাছে পৌঁছে যেতে পারে, সে জানে না আসলে সে আসলে কি জানে না। এই যে জায়গাটা, এই যে একটা রিচ করা, প্রথম কথা হচ্ছে আমি জানি না, মানে আমি জানি যে আমি একটা কিছু জানি না, তারপরে হইতেছে যে আমি ওই জায়গাটার কাছে যাইতেছি যে আমি আসলে হ্যাঁ এই জিনিসটা আমি জানি না, তারপরে ওই জায়গাটার কাছে যাওয়ার পর বুঝতে পারা যে আমি আসলে জানি না, আমি কি জানি না।
তো এইভাবে যে একটা মানে জায়গাটা, এটা খুব স্যাডনেসের একটা জায়গা, যে এটা একটা হিউম্যান এক্সিস্টেন্সের একটা লিমিটেড পয়েন্ট আর কি। এই জায়গাটাতে একটা বিশাল স্যাডনেস আমার ধারণা তৈরি হয়েছে আর কি, যে এইভাবে জিনিসটা ইমার্জ করছে এখানে। আরেকটা জিনিস হচ্ছে যে 1984 নিয়ে যে মুশকিলটা, আমার ধারণা এটা বলা হয় যে মানে সিনোপসিসটা আমি পড়ছিলাম, ওইটা হচ্ছে একটা প্রেমের ঘটনা আর কি। তো আসলে এখানে প্রেম একটা, আসলে কি বলবো, যে যেহেতু উপন্যাসে একটা প্রেমের ঘটনা থাকতে হয়, ওইভাবে আসলে জিনিসটা অপারেট করছে। বরং এই প্রেমের জায়গাটা যে আসলে তেমন কিছু নাই, এই জায়গাটা বরং আসলে এটাও একটা সেডনেসের ব্যাপার হয়ে উঠছে, যে সে একটা জিনিস ড্রিম করে, সে একটা ভাবে যে কেউ না কেউ তো আছে যে এই ঘটনাগুলিকে ফিল করে, এবং সে শেষ পর্যন্ত দেখতে পায় যে এই জায়গাটা আসলে ইলিউশনের, এই জায়গাটা এক্সিস্টই করে না। মানে শেষ দিকেও এই কনফিউশনটা হইতে পারে, সে যেন হচ্ছে প্রেমের কাছে হচ্ছে আত্মসমর্পণ করলো, বা হইতেছে যে প্রেমের জায়গাটাকে সে বুঝতে পারলো না, সে ওখানে আসলে ধারণ করতে পারলো না, এরকমের ব্যাপার মনে হইতে পারে। কিন্তু আমার ধারণা এটা আসলে জর্জ অরওয়েলের অন্য অনেক সব ট্রিকের মতো, অন্য সব ইলিউশনের মতো আরেকটা ইলিউশন হিসেবে এটা এখানে ইমার্জ করছে আর কি। এই জায়গাটা না থাকাটা, মানে যে ধরেন শেষমেশ তো সে এক্সপেক্ট করে যে একটা কিছু আছে, এবং সে ফিল করতে পারে এটা, যে ওইটাও আসলে কিছু নাই। তো এইটা একটা খুবই, মানে এইটার তো আসলে কোনো সান্ত্বনা হয় না আর কি, এরকমের একটা ব্যাপার। আরেকটা জিনিস যেটা ছিল, যে এখানে হইতেছে যে ক্যারেক্টারগুলি আছে, একটা ক্যারেক্টার আছে যে হচ্ছে যে হইতেছে যে নিউ স্পিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করে। তো সে তখন বলতেছিল যে সে এত কিউরিয়াস, সে অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে ইন ফেভার অফ পার্টি, সে এই কাজগুলি করতেছে, কিন্তু দেখা যাইতেছে যে আসলে সে বোঝা যায় যে সে আসলে ওই লিনিয়ারিটির মধ্যে আবদ্ধ নাই। সে যেহেতু এক্সপ্লোর করতেছে, সে একটা ডেঞ্জারাস থিং হয়ে উঠতেছে, তো তাকে তো আসলে ডিসঅ্যাপিয়ার করে দেওয়া হবে। এই যে জিনিসটা বুঝতে পারা যে কে আসলে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, ধরা খাওয়ার আগ পর্যন্ত সে বুঝতে পারে যে সে একবার ধরা খাবেই। তো এই যে টেন্ডেন্সিগুলি, এইগুলি খুব মানে কি বলবো, যে ভয়াবহ রকমের স্যাড আর কি, যে আপনি জানতেছেন এই ঘটনাগুলি ঘটতে যাচ্ছে, এবং মানে আপনি এখানে আসলে করার মতো কিছু নাই, এইটা একটা ব্যাপার। আর থার্ড ঘটনাটা হইতেছে যেটা বলতেছিলাম, যে ধরেন দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সির কথা আসতেছিল, যে ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড, কিন্তু এখানে ঘটনাটা অন্যরকম। ঘটনাটা হচ্ছে ম্যান ক্যান বি ডিফিটেড, ম্যান ক্যান বি কন্ট্রোলড, এইরকমের একটা ব্যাপার আছে। শেষমেশ তো সে মাইনা নিতে বাধ্য হয়, কিন্তু এই মাইনা নেওয়াটাও ঘটনা না, ঘটনাটা হইতেছে যে স্ট্রাগলটা থাকা, যে সে মানে অল থ্রু এই মিনিংয়ের এগেনস্টে, এই কনটেক্সটের এগেনস্টে সে হচ্ছে স্ট্রাগলটা কইরা যেতেছে, এবং এই স্ট্রাগল মিনস নাথিং। মানে মানে এই স্ট্রাগলটা তাকে কোথাও নিয়ে যেতেছে না, একটা ডিফিটের দিকে সে যাচ্ছে, কিন্তু স্টিল সে স্ট্রাগলটা করতেছে, এটা হচ্ছে ঘটনা। যেমন ধরেন ওই আন্না কার্নিনা, তো আন্না কার্নিনা তো আসলে সুইসাইডই করে, কিন্তু দ্যাটস নট দ্য এন্ড আর কি। এখানেও আসলে খুব গ্লুমি এই কারণে যে আসলে তাকে ডিফিটেড হইতে হচ্ছে, এবং সে ডিফিটের ভিতর দিয়ে সে হচ্ছে সার্টেন পসিবিলি এক্সপ্লোর করছিল, যেগুলো আসলে কাজ করে নাই আর কি। তো এই জিনিসগুলি আছে, এখানে একটা কনটেক্সট তৈরি হচ্ছে, যে ওই কনটেক্সটের মধ্যেই আমরা এখন আছি তা না, কিন্তু আমরা যে অবস্থার মধ্যে আছি সেখান থেকে ওই কনটেক্সটটাকে, 1984-এর কনটেক্সটটাকে আমরা খেয়াল করতে পারতেছি, এটা একটা বড় ব্যাপার। সেকেন্ড হইতেছে যে এখানে আসলে যে লিটারারি ট্রুথের জায়গাগুলি এক্সপ্লোর্ড হয়েছে, যে আসলে শয়তানও তো সত্যি কথা বলতে পারে, বা বলতে পারে কিনা, এই ধরনের একটা কোশ্চেন আর কি। যে একটা সিডু কথা আসে, যে আসলে কি বলবো, যে কি যেন একটা কথা আছে, যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। এখন কথা হইতেছে যে, আমার কথা হচ্ছে দুর্জন কখনো বিদ্বান হইতেই পারে না। ঘটনাটা ওই জায়গায় আর কি। আপনি যখন মানে কাউকে বিদ্বান বলতেছেন, তার মানে হইতেছে যে সে সাম সর্ট অফ ট্রুথ সে হোল্ড করে আর কি। এখন মুশকিল হইতেছে যে আমাদের অবস্থান যে এরকম হচ্ছে সিচুয়েশনাল, ট্রুথ কিন্তু এরকম, ট্রুথের অ্যাপিয়ারেন্সটা অনেক সময় সিচুয়েশনাল, কিন্তু ট্রুথ ইটসেলফ কোনো সিচুয়েশনাল ঘটনা না আর কি। তো এই যে ট্রুথের জায়গাটা, এটাতে সে রিচ করতে পারতেছে না, বা উইথ আওয়ার হিউম্যান এক্সিস্টেন্স, হিউম্যান থট, এটা খুব মানে খুবই ডিফিকাল্ট একটা পয়েন্ট টু রিচ দেয়ার আর কি। এইটা একটা ঘটনা আর কি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে লিটারারি ট্রুথের জায়গা থেকে খুব ভয়াবহ একটা ব্যাপার। অলিগার্কিক কালেকটিভিজমের যে জায়গাটা আছে, এবং হচ্ছে লাস্টলি ব্রিক ব্রাদারের যে জায়গাটা এখানে এক্সপ্লোর্ড হয়েছে আর কি, এটা তো এখন একটা আইকনিক ব্যাপার হয়ে গেছে আর কি। আর স্যাডনেসের ব্যাপার
গুলো তো আসলে বললাম আর কি। এই সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে 1984 একটা জনরাকে তৈরি করছে, যেটা আসলে নানান দিকে আসলে এখনো এক্সপ্লোর করা যাইতে পারে আর কি। আর ওই উপন্যাসটা পড়তে গিয়ে হচ্ছে আমার ওই 2টা চ্যাপ্টারের কথা মনে হয়েছিল। নাম্বার 1 হচ্ছে পার্ট 2 9 নাম্বার চ্যাপ্টারটা। ওইখানে হচ্ছে ওই সে যখন বিদ্রোহ করতে যাবে পার্টির বিরুদ্ধে, তখন হচ্ছে সে একটা ম্যানিফেস্টো পায় আর কি। তো ওই ম্যানিফেস্টো হচ্ছে সিডিও একটা ম্যানিফেস্টো আর কি। তখন আমার বইটা খুব বিরক্ত লাগতেছিল যে আরে ইয়ে তো হইতেছে জর্জ অরওয়েল তো হচ্ছে সাংবাদিক, উনি ওখানে ওনার সাংবাদিক দক্ষতা মনে হয় দেখাইতে যাইতেছেন আর কি। পরে বুঝলাম যে এটা আসলেই স্টুডিও ব্যাপার, মানে উপন্যাসের কনস্ট্রাকশনের জন্য এটা জরুরি ছিল। তো ওই সাংবাদিকতার ব্যাপারটা যেহেতু মনে আসলো, বলি যে একটা সময় ছিল, অনেক সময় গ্রেট যারা রাইটার ওনারা কিন্তু জার্নালিস্ট ছিলেন। কারণ হচ্ছে কি, জার্নালিস্ট হইলে হচ্ছে আপনার শব্দের ওজনগুলিকে মাপতে হয়, কোন শব্দটা আসলে কি প্রতিক্রিয়া তৈরি করবে রিডারের মনে। আপনাকে কিন্তু সংবাদপত্রে ওই জায়গাগুলিতে সাবধান থাকতে হয়। তো ওই অবস্থা এখন আর নাই, এগুলি বরং সাংবাদিকতার ভাষা একটা মৃত ভাষা হয়ে গেছে। তো ওইখানে এই যে বোঝা যায় যে এই সাংবাদিকতার চালাকিগুলি হইতেছে উনি ওই চ্যাপ্টারটাতে করছেন। আমার ধারণা এটা খুব একটা সুন্দর রিডিং ম্যাটেরিয়াল, যে জিও পলিটিক্যাল অনেকগুলি কথা বলতেছেন, অনেক ফ্লাওয়ারি জিনিসপত্র বলতেছেন, ফাটায় ফালাইতেছেন আর কি এরকম। কিন্তু আপনি যদি একটু কনসিয়াস রিডার হন, আপনি বুঝবেন এখানে কোনো একটা 2 নম্বরই আছে। তো এই সাংবাদিক দক্ষতার ব্যাপারটা ওই রকম জায়গাতে পরিণত হয়েছে আর কি। তো এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার আর কি, খুবই বেহুদা। কিন্তু আমার মনে হয়েছে যে ওই বেহুদার জিনিসটা নিয়ে পুরো আরেকটা আলাপ হইতে পারে, যে কিভাবে ফলসিফিকেশনের ঘটনাগুলি ঘটতে পারে ইন ল্যাঙ্গুয়েজ। এইটার একটা ভালো স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে পার্ট 2 9 নাম্বার চ্যাপ্টারটা। আর আমার কাছে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে পার্ট 3 2 নাম্বার চ্যাপ্টারটা, যেখানে হচ্ছে একটা ইন্টারোগেশন চলতেছিল আর কি। ও ব্রায়ান হচ্ছে তাকে ঠেলতে 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 হচ্ছে তার কনসিয়াসনেসকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাচ্ছিল যেখান থেকে তার পক্ষে নতুন চিন্তা করা সম্ভব না আর কি। এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং। ওই যে গ্রিক ফিলোসফির জায়গাগুলিতে, প্লেটোর সংলাপগুলিতে এরকম জিনিস থাকে যে একজন প্রশ্ন করতেছেন, আরেকজন উত্তর দিতে দিতে তাকে এই জায়গায় নিয়ে যেতেছেন। কিন্তু এখানে উল্টা, আরেকজন প্রশ্ন করতেছেন, করতে করতে উত্তরটা তাকে এমন একটা কনফিউশনের জায়গাতে নিয়ে যেতেছেন যেখানে ট্রুথ বলে আর কোনো কিছু এক্সিস্টই করতেছে না আর কি। তো এইটা খুব ভয়াবহতম একটা এক্সপিরিয়েন্সের জিনিস হয়েছে বলে আমি মনে করি আর কি। তো এখন যদি ধরেন 1984 তো 40 বছর পার হয়ে গেছে, এখন 2024-এ আসলে আমরা কি দেখতেছি, এইটার যদি একটা কম্পেয়ার করি যে উপন্যাসের রিয়েলিটি এবং হচ্ছে আমাদের এখনকার মানে সিচুয়েশন, সেটা যদি একটা কম্পেয়ার করি, সেখানেও আসলে কয়েকটা কথা বলা যেতে পারে আর কি। এটা আমার ধারণা উপন্যাসটার আরও কয়েকটা রিভিউ বা আলোচনা আমার দেখে নিলে ভালো হইতো, যে লোকজন কি বলতেছেন। কিন্তু আমার ধারণা ওভারঅল একটা পাবলিক স্ফিয়ারে এরকম একটা ধারণা আছে, এটা যেন হচ্ছে যে কমিউনিস্ট রিজিমের, কন্ট্রোল রিজিমের এগেনস্টে হচ্ছে একটা বয়ান আর কি, এরকমের একটা রিয়েলিটি উনি তৈরি করছেন। কিন্তু আমার কাছে এটা মনে হয় না। এখানে উপন্যাসের এমন একটা জায়গা আছে যেখানে বলা হচ্ছিল যে ফ্যাসিজমের পরে এবং হচ্ছে যে কন্ট্রোলড কমিউনিজমের পরে সোভিয়েত রাশিয়াতে যেটা হয়েছিল, এরপরে যে ফর্মটা আসছে এটা হচ্ছে ওই জায়গাটা, এবং এটা আরও মাচ মোর ডিফিকাল্ট একটা পয়েন্ট ব্রেক করাটা। তো আমার কাছে এটা মনে হয়েছে যে কমিউনিজমের কন্ট্রোলের জায়গা না, বরং এটা অনেকটা হচ্ছে নিউ লিবারেলিজমের ফর্মে। বা এবং আপনি যদি 3টে জায়গা থেকেই বলেন, এখন যে নিউ লিবারেলিজমটা চলতেছে এবং এর পাশাপাশি যে একটা নিউ ফ্যাসিজমের উত্থানটা আমরা দেখতেছি, এবং এর সাথে যে আমরা একটা ফিউচার কমিউনিজমের কথাও ভাবি, এই 3টা জায়গাতেই কিন্তু অ্যাক্রস দ্য আইডিওলজিক্যাল ব্যারিয়ার্স এখানে কিন্তু এই কন্ট্রোলের মেকানিজমটা এক্সিস্ট করে। এই ধরেন এই যে বিগ ব্রাদার ওয়াচ করা, এগুলি দেখা, এই কন্ট্রোল করাটা, এটা কিন্তু সব জায়গাতেই আছে, মানে সব আইডিওলজির মধ্যেই এটা এমবেডেড। এখানে কিন্তু ট্রু ফ্রিডম বলে কোনো জায়গা নাই আর কি। হ্যাঁ, আমার কথা হইতেছে যে অ্যাক্রস দ্য সিস্টেম আইডিওলজিক্যাল অপারেশন, এইটা এখানে আপনি বরং একটা লিমিটেড ফ্রিডমের মধ্যে কাজ করবেন, এবং হচ্ছে আপনি একটা লিমিটেড ফ্রিডমও না, বলা যায় একটা ইলিউশন অফ ফ্রিডমের মধ্যে আপনি কাজ করবেন। এটা শুধুমাত্র রাশিয়া চায়নার জন্য সত্য না, এটা হইতেছে যে আপনার যে কোনো ধরনের স্টেট অপারেশনের ক্ষেত্রে এটা সত্যি। একটা গোয়াল ঘরে আটকে আছেন তা না, আপনাকে একটা উঠানের মধ্যে ছাইটা দেওয়া হয়েছে, কিন্তু আপনার গলায় হচ্ছে দড়ি বাঁধা আছে। আপনি গরুটা আপনি হচ্ছে এইটুকুর মধ্যে চক্কর কাটতে পারবেন। আপনি যদি এইটুকুর বাইরে যান, ইউ আর ডেড, ইউ আর ডিসঅ্যাপিয়ার্ড। আপনার এর বাইরে, ক্যামেরার বাইরে কোনো রিয়েলিটি নাই।
রিয়েলিটি যা আছে হচ্ছে ক্যামেরার ভিতরে আছে। তো ওই 1984-এ যেটা বলা হয়েছে যে একটা খুব কন্ট্রোল জায়গা আছে, আমার কাছে মনে হয় যে এটা কন্ট্রোল জায়গা থেকে আমরা বের হয়ে একটা ইলিউশনারি জায়গাতে আছে। এখানে কন্ট্রোল লিমিটেড ফ্রিডম নাই, এখানে হইতেছে যে একটা ফ্রিডম অফ ইলিউশনের একটা রিয়েলিটি আছে আর কি। একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতেছি যেটা ফুললি কন্ট্রোলড একটা এনভায়রনমেন্ট, এর বাইরে যাওয়ার উপায় একটা নাই। আর এখানে আরেকটা জায়গা আছে যে যে উইনস্টন যে মেন ক্যারেক্টার, সে হইতেছে পার্টির আউটার সার্কেলের লোক, কিন্তু বড় বিশাল একটা জনসাধারণ আসলে এই আউটার সার্কেলের বাইরে আসলে এক্সিস্ট করে। হ্যাঁ, এদেরকে উনি প্যারোল বলতেছিলেন। এই প্যারোলরা হচ্ছে কিরকম যে এদেরকে সহজে কন্ট্রোল করা যায়, এবং এর একটা ছোট্ট একটা জায়গাতে হাজার হাজার লোক থাকে। এখানে কন্ট্রোলের মেকানিজমটা 74 নম্বর পেজে একটা কোটেশন আমি বলতে পারি এরকম, যে ওরা হচ্ছে জন্মায়, ওরা নর্দমার মধ্যে জন্মায়, ওখানে মারা যায়, ওখানে বড় হয়, হেভি ফিজিক্যাল ওয়ার্ক করে, একটা কিছু নিয়ে বিজি থাকে, এরকম একটা ব্যাপার। তারপরে ওদেরকে কিভাবে কন্ট্রোল করে, টু কিপ দেম ইন কন্ট্রোল ওয়াজন্ট ডিফিকাল্ট, এ ফিউ এজেন্টস অফ দ্য থট police moved always among them, spreading false rumors and marking down and eliminating the few individuals who were just capable of becoming dangerous. It was not desirable that the Porals should have স্ট্রং পলিটিক্যাল ফিলিংস, মানে এদের কোনো স্ট্রং পলিটিক্যাল ফিলিংস থাকবে না, এদেরকে একটা কিছু রিউমার দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে এদেরকে কন্ট্রোল করে ফেলা যায়। তো এখন ঘটনাটা হইতেছে যে আসলে আমাদের মাস পিপল, 99% পিপল তো আসলে এই ফ্রেমওয়ার্কটার মধ্যে আসে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমরা যেটাকে ইনফ্লুয়েন্সিয়াল মিডল ক্লাস বলি, আউটার সার্কেলের লোক, এরাই যেন আসলে হচ্ছে মেন ঘটনা, কিন্তু এরাই বিদ্রোহ করার চেষ্টা করতেছে। কিন্তু আমার কাছে এটা মনে হয় না, আমার কাছে কথা হইতেছে যে এইটুকু হচ্ছে ক্যামেরার ভিতরে আছে, এইটুকু আমরা খুব মানে যারা লেখালেখি করেন এরা দেখবেন যে খুবই মিডল ক্লাসের লোকজন, কারণ হইতেছে যে যারা লোয়ার ক্লাস ইকোনমিক ক্লাসের মধ্যে আছেন ওনাদের পক্ষে তো আসলে ওই থট ম্যাটেরিয়ালগুলিতে আসলে অ্যাক্সেস করাই পসিবল হয় না। আবার যারা আপার ক্লাসের লোকজন আছেন ওনাদের আসলে এমন একটা সার্কেলের মধ্যে থাকতে হয়, মানে সোশ্যাল সার্কেলই না, শুধুমাত্র ওনাদের থট লেভেলের মধ্যে থাকতে হয়, যেখান থেকে আসলে কানেক্ট করাটা একটা ইলিউশনারি যে এনভায়রনমেন্ট সেটাকে আসলে রিয়েলিটি পারসিভ করে থাকতে হয়, যার ফলে ওনারা কোনো রিয়েলিটি ক্রিয়েট করার ক্ষেত্রে স্ট্রাগল করেন বলে আমার কাছে মনে হয়েছে। তো এখানে ওই যে আব্দুল করিমের, আমি একটা বাউল আব্দুল করিমের পড়তেছিলাম, তো এটা সবার মধ্যে পাবেন। তাদের কথা হইতেছে যে আসলে ওই ক্লাসের, উনি লোয়ার ইকোনমিক ক্লাসের কথা বলতেছেন যে ওনাদেরকে তো ফিল করতে হবে, দুঃখ দুর্দশাটা থেকে দেখতে হবে। এখন কথা হচ্ছে আপনি অ্যাজ এন আউটার ইন্ডিভিজুয়াল ওই জায়গাটাতে আপনি যাইতে পারেন না, তো যার ফলে আউটার সার্কেলের লোক যেন হইতেছে যে খালি বিদ্রোহ বিপ্লব করতেছে। কিন্তু আমার ধারণা হচ্ছে যে একটা 99% যে যেখানে ঘটনাটা, যাদেরকে প্রোপাগান্ডা দিয়ে, রিউমার দিয়ে আটকায় রাখা হইতেছে, বরং ঘটনাটা ওইখানে ঘটবে আর কি। অনেক ডিস্টোপিয়ান মানে মুভিতে, নোভেলে আমার ধারণা এই জায়গাগুলি আছে। মাহাদি ডাহাদি নিয়ে তো এখন অনেক কিছু হচ্ছে। তো এখানে শুধুমাত্র একজন ওই যে কি বলবো যে আপার সার্কেলের লোক, ইনার সার্কেলের লোক দাঁড়ায় যাচ্ছে, আউটার সার্কেলের লোক কেউ দাঁড়ায় যাচ্ছে তা কিন্তু না, বরং দেখা যাচ্ছে যে এই 99% পিপল যখন এর জায়গাগুলিকে অ্যাবলিশ করতে পারছে, তখনই হচ্ছে ট্রু রেগুলেশনের কোনো হোপ দেখা যাইতেছে। এইটা ইম্পর্টেন্ট আর কি, এইটা আমার মনে হয় ডিফারেন্সের জায়গাটা আছে। আর এই উপন্যাসটা তো আসলে আরও 10ভাবে লেখা যেতে পারে। উনি আউটার সার্কেলের একটা ফ্রেমওয়ার্ক দিয়ে এটা দেখছেন। এখানে আপনি যদি মেন ক্যারেক্টারটা এই পেরোলসের মধ্যে হইতো তখন রিয়ালিটিরও অন্যরকম হয়ে যেত। আবার যদি ইনার সার্কেলের কাউকে উনি সেন্টার পয়েন্ট করতেন তাইলে কিন্তু ঘটনাটা আরেক রকমের হইতো। তো এই ব্যাপারগুলি এখানে আছে, যে এখানে একটা কানেক্টিভিটির ঘটনা আছে, যে কানেক্টিভিটিটা হচ্ছে মেইন। আউটার সার্কেলে যখন আমরা থাকতেছি, মানে ধরেন মিডল ক্লাসের লোকজন, আমরা হইতেছে যে ওই সিস্টেমটাকেও দেখতে পাইতেছি, আবার হচ্ছে ওই নন এক্সিস্টেন্ট গ্রুপটার সাথে আমাদেরকে ইন্টারাক্ট করতে হইতেছে। তো তখন আসলে জায়গাগুলিকে এই কানেক্টিভিটির ভিতর দিয়ে অপারেট করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই কানেক্টিভিটির বাইরে আসলে ঘটনাগুলি করতেছে, যে এখানে কানেক্টিভিটির জায়গাটাকে হোল ওয়ার্ল্ড হিসেবে পারসিভ করা হইতেছে আর কি, বরং কানেক্টিভিটির বাইরে যে জায়গাটা সেটাতে আমরা তো আসলে যাইতেই পারতেছি না। তো এই যাইতে পারাটা দরকারই আর কি। এইটা একটা ডিফারেন্সের জায়গা এখানে আছে। আর এখানে কিছু আইডিয়া তৈরি হয়েছে, যেমন ধরেন ডিজায়ারের ব্যাপারে এখানে উনি বলতেছিলেন যে ডিজায়ার কি জিনিস, সেটা হচ্ছে ইন রিয়েল আনডিক্লেয়ার্ড পারপাস, এটা প্লেজারের কথা, যে ইন রিয়েল
আনডিক্লেয়ার্ড পারপাস ওয়াজ টু রিমুভ অল প্লেজার ফ্রম দ্য সেক্সুয়াল অ্যাক্ট, যে কোনো প্লেজার থাকতে পারবে না। কিন্তু 2024-এ এসে প্লেজারের বরং আপনাকে সার্টেন প্লেজারে হচ্ছে আপনাকে ট্যাগ হয়ে থাকতে হবে। আপনি ক্রিকেট খেলা খুব পছন্দ করেন, আপনি এত ইন্ডিয়ান বিরোধী কিন্তু হিন্দি গান আপনি বাদ দিতে পারতেছেন না, ওই প্লেজারগুলি জরুরি। আপনাকে ফুটবল ম্যাচ দেখতে পারতে হবে, কোনো না কোনো প্লেজারের মধ্যে আপনাকে থাকতে হবে। এইটা হইতেছে যে এখনকার ফরমেশন আর কি। আবার ডিজায়ারের জায়গাটাতে বলা হইতেছে যে ডিজায়ার ওয়াজ থট ক্রাইম, কিন্তু বরং আপনাকে সার্টেন ডিজায়ার থাকতে হবে। আমি হাত ঘড়ি খুব পছন্দ করি, আমাকে ওইটা রাখতে হবে ভাই। বা আমি হইতেছে যে আমার আর কোনো শখ নাই, কিন্তু আমার হচ্ছে এরকম ছোট্ট একটা শখ আছে আর কি, এই ডিজায়ারটা থাকতে হবে। এবং এই ডিজায়ারগুলি হচ্ছে আপনার জম্পিনেসটাকে বাঁচায় রাখবে আর কি, এরকম একটা ব্যাপার আছে। পাওয়ার জিনিসটা কি? পাওয়ার জিনিসটা হচ্ছে, পাওয়ার ইজ নট এ মিন, ইট ইজ অ্যান এন্ড। One does not establish a dictatorship in order to safeguard a revolution. One makes the revolution in order to establish the dictatorship. মানে পাওয়ারটা হইতেছে যে এই কারণে রাখতেছেন না যে আপনি কোনো একটা ভালো কিছু করতে চান, বরং আপনি পাওয়ারে থাকতে চান বলে আপনি পাওয়ারে থাকতেছেন। এখানে মিনসটাই হইতেছে ঘটনা, মানে মিডিয়াটাও হইতেছে মানে কন্টেন্ট, এর বাইরে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না আর কি। এই যে একটা সার্কেলের মধ্যে আমরা আটকানো, এই যে অর্থ মানে শব্দের অর্থের মধ্যে হচ্ছে ঘুরপাক খাওয়া, এইটা হইতেছে ঘটনা। এবং আমার ধারণা এটা 1984 থেকে এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয় না, বরং এই জায়গাটা আরও দৃঢ়ভাবে অ্যাস্টাবলিশ হচ্ছে আর কি। এইটা হইতেছে ঘটনা আর কি এইটার। তো আমি বলবো 1984 এর তুলনায় যে 40 বছর পর আমি দেখি এখানে ঘটনাগুলি রিল্যাক্সড হইতেছে না, বরং হচ্ছে অবজেক্টিভটা আর কি সেইটার দিকেই আসলে যাইতেছে। উনি বলতেছিলেন যে নিউ স্পিকার জিনিসটা হচ্ছে কমপ্লিট হবে 2050-এ গিয়ে, এবং সিচুয়েশনগুলি মোর স্টেবল হইতে শুরু করবে 2030-এর দিকে গিয়ে। তো আমরা ওই দিকেই আগাচ্ছি, একটা কন্ট্রোল সোসাইটির দিকে। আমরা ওই জায়গাটাকে ভাঙতে পারতেছি না, বরং এই জায়গাগুলিকে আমরা আরও বেশি ফিল করতে পারতেছি। এবং যখনই ফিল করতে পারতেছি আমরা, আমার ধারণা তখন 1984টা আরও রিলিভেন্ট হয়ে উঠতেছে। তো আমি যদি বলি এটা হইতেছে যে মানে একটা গুড এক্সপিরিয়েন্স বইটা পড়াটা আর কি। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে গ্রেটনেসের কথাগুলি বলতেছিলাম, একটা হচ্ছে যে গ্রেট আইডিয়াগুলি দিয়ে আসলে গ্রেট আর্ট তৈরি হয় না, ঘটনাটা এরকম না। বরং ঘটনাটা হইতেছে যে একটা গ্রেট আর্ট যখন তৈরি হয় পরবর্তী সময়ের আইডিয়াগুলির সাথে এটা বরং রিজেম্বলসটা তৈরি করতে পারে। এই জায়গাগুলি আসলে এখানে বরং 1984-এর এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে আমার কাছে ওই ফিলিংসটা হয়েছে যে এখানে একটা গ্রেট আর্ট আছে যেটা আমাদের সময়ের চিন্তাগুলির সাথে রিজেম্বলস তৈরি করতেছে। আর আর্টের রাস্তাটা আর্টের দিকেই থাকতে হবে আর কি, আর্টের দিকেই থাকে। কিন্তু এটা হচ্ছে চিন্তার সাথে একটা ব্রিজ তৈরি করে, এবং এই ব্রিজটার মধ্যে দিয়ে আসলে আমাদের থট বলেন, আমাদের চিন্তা বলেন, আমাদের ফিলিংস বলেন, আমাদের যাওয়া আসা করাটা জরুরি আর কি। তো 1984-এর এই এক্সপিরিয়েন্সটা আছে, আমি পাইছি আর কি।